নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতার সাথে সাথে আপনারা যে গল্পটি ধারাবাহিকভাবে শুনছেন সেটি সত্যজিৎ রায়ের লেখা খগম। প্রথম পর্বে আপনারা শুনলেন ধূর্যটিবাবু ইমলি বাবার পোষা সাপটির কি অবস্থা করল। এবার পরের গল্পে শুনুন যে ধূর্যটিবাবুর কি হলো। শুরু করছি সত্যজিৎ রায়ের লেখা খগম গল্পের অন্তিম পর্ব। এর মধ্যে কখন যে ইমলি বাবা তার চেলা নিয়ে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন তা বুঝতেই পারিনি। ধূর্যটি বাবুই প্রথম পেছন ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা এক হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধূর্যটি বাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতেই পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাউনি আমি কারো চোখে জীবনেও দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধূর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে নির্দেশটা আরো স্পষ্ট করল। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামা বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবেই হাত তোলা, চোখে যেন ঠিক একই চাউনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তার গভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিষান গেছে তাতে কি হলো, আর একটা বালকিষান আসবে। বালকিষানের মৃত্যু নেই, বালকিষান অমর। ধূর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমানে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা আপনি একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন জিপে গিয়ে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধূর্যটি বাবু একেবারে গুম হয়ে থাকলেন, কোনো কথা বলতে পারলেন না। আমিই বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরও কিছু কড়া কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবে, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধূর্যটিবাবু আরও 2-1 বার আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝেই মনে পড়ছে। দুর্বাসার মতন চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধূর্যটি বাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজে ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই তো বললেন বালকিষণের মৃত্যু নেই, ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলা চামুন্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ুৎকা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্য হয়।
কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধৈর্যটিবাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন। কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে আমাকে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিষানের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটা আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না, ফোঁস ফোঁস। ধৈর্যটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা সাপের শীষ, ফিস 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 ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতন শব্দ করতে শুরু করলেন। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা সাপের শীষ, ফিস 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 ফিস। বালকিষানের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি? ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনের প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে ছাগল টাগল না বুঝে বলল, হ্যাঁ বাবু, দুধ হ্যায় আর ল্যান্ডে ভি আন্ডে ভি হ্যায়। দুধ আর ডিম দিয়ে সে যে পুডিং হয় সেটা আর কে না জানে। ধৈর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে আরো জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়েছে তো কদিন, তাই বোধহয় মাথাটা, কালকে থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়বো, মাঝরাত্রে সাওয়ার মাধরপুরে এক্সচেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো যাবে। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলার চেষ্টা করব। এ ঘটনা যে সকলে বিশ্বাস করবে সেটা আমি ভালো করেই জানি, এবং তারা প্রমাণ হতে পারত সে জিনিসটা ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজেই সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আশ্চর্য হবার কিচ্ছু নেই। যাকে এখন আসল ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পেছনেই ধৈর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরে জানলা দরজায় তো জাল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটা অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, ভেতরে আসুন তো দেখি কি দাগ হলো। ধৈর্যটিবাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুহিতান মার্কা কালশিটের মতন দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেও ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন তো, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না। আর এই পোকাটা কোনো পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি?
হুম, তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর পড়া সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারা দিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধ হয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ। কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু ঝিঝি নয়, আর একটাও শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ। শুধু সজাগ নয়, সচলও। তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন নাকি? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিট আছে। তার আমার সঙ্গে আলাপ মাত্র দুদিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে মনে হতো, তার কোনো রকম লক্ষণ কিন্তু আমি দুর্জটিবাবুর মধ্যে দেখিনি। দিক আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলেছিলেন, তাতে তো মনে হয় ইতিহাসটা বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে, সেটারও তিনি কথাবার্তায় যথেষ্ট প্রমাণ দিয়েছেন। রাজস্থানে স্থাপত্য হিন্দু ও মুসলমান কারিগরদের কথা তিনি উৎসাহের সঙ্গে বারবার করে বোঝাচ্ছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির রেডিয়ামের ডায়ালে তখন বলছে 11:15। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকেই একটা হাঁক দিলাম। কি ব্যাপার দুর্জটি বাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, আরে কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতন প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তের সাপ? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টাই করলাম না। এইটে জানবার জন্য এত রাত্রে আপনি দরজা ধাক্কালেন? দন্তের সাপ? আগে হ্যাঁ, সাপ মানে সর্প, স্নেক, তখন দন্তের স। আর তালবস্য সেটা অন্য সাপ, তার মানে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই। ও জিনিসটা আমার কাছে আছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পেছন পেছন আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের ওপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হা করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটু সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে।
এইটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই, না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাট ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোর হাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা একটু ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাওয়ার কোনো রকম আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা রয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ, উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলনের আলোয় ধূর্যটিবাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতন করে শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধূর্যটিবাবু দিব্য গরম টরম কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যিই একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াটাও মুশকিল হবে। বিদেশ বিভুঁয়ে একজন বাঙালি বিপদে পড়লে আর একজন তার জন্য কিছু না করে সরে পড়বে। আরে এ তো হতে পারে না। আর একবার তাকে বিছানায় শুতে বলে যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি অবাধ্য শিশু হতে চান, তাহলে আমাকে গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু হাতটা ধরা মাত্র আমার শরীরে কেমন একটা প্রতিক্রিয়া হলো। আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটিবাবুর শরীর বরফের মতো ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে, এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধূর্যটিবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি আমাকে ভালো করে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটিবাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বার করলেন। তারপর ফিসফিস করে বললেন, বাবা ডাকছেন। বালকিষান, বালকিষান, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর করে নিজেকে টেনে হিচড়ে খাটের তলার অন্ধকারের দিকে নিয়ে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি, সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি, তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটিবাবু ইমলি বাবার পোষা কেউটেকে পাথরের গায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধূর্যটিবাবুর দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন, একটা বালকিষান গেছে, তার জায়গায় আর একটা বালকিষান আসবে। এই দ্বিতীয় বালকিষান কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটিবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? আচ্ছা, তিনি খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতন একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটিবাবু জিজ্ঞেস করেছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি
এখন মনে পড়ে গেছে। ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন। তার সাপে তার বন্ধু সহস্র পাদমুনি ঢোঁড়া সাপ হয়ে যান। খগম সাপ, সাপ, সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোঁড়া, আর ইনি কি? আমার দরজায় আবার যেন কে ধাক্কা দিচ্ছে। উপর দিকে নয়, তলার দিকে, চৌখাটের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, কিচ্ছুতেই নয়। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার এলো শিসের শব্দ। দরজার কাছ থেকে ক্রমশ সেটা দূরে সরে গেল। এবার আমি নিজের হৃদস্পন্দন ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওটা কি? একটা চিচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে? হ্যাঁ, প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঁদুরকে দেখেছি। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। চুহা তো আছেই, ছেচুন্দারও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথাও উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধ হয় ঠিক মাথার ওপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে দুর্যটিবাবু বারান্দায় যাওয়ার দরজাটি খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাওয়ার দরজাটাও সেদিকে। দুর্যটিবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু। দুর্যটিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শিসের শব্দ পাচ্ছি। সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। ভাগ্যিস জানলাটায় জালে ঢাকা, নইলে। একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে ওপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা। লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজলে কটা চোখ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকেই চেয়ে রয়েছে। প্রায় মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রি শোনা একটা ছড়া বারবার ফিরে ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, বালকিষানের বিষম বিষ। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে চলেছে। ঘুমটা ভাঙল সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরের সামনেই তারা বেঁধে রেখেছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের ওপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে দুর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে। ঘরের মালকিন ঘরে নেই। লাসমান রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল দুর্যটিবাবুকে সে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কতদূর যাবেন তিনি?
কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জি বলল। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিসে যাব, জয়পুরে একটা টেলিগ্রাম করতে। ধূর্যটিবাবুর রহস্য সমাধান না করে তো ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এরই মধ্যে তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময়ে গিয়ে পৌঁছালাম বাবার কুটিরে। বাবা কালকের মতন ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরও দুটি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকের সেই ভস্য করা চাইনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার প্রসন্ন মুখ হাসিতে ভরে গেল। বললেন খবর আছে বই কি, তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিষাণকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এত দূর আসিনি। আমি এসেছি ধূর্যটি বসু খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হয়ে যেতাম। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন সেটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ়ের চেলার হাতে চালান করে দিয়ে বললেন তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিষাণের ডেরায় 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকিষাণের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবু ডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, ঝোপঝাড়, পাথরের টুকরো আর চোরা কাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরের দড়ি থেকে ঝুলে আসতে দেখেছি। সেটা একটা খোলস। সারা খোলসের ওপর রুহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীরে কি এত চওড়া হয় নাকি? আর তার দুপাশে কি দুটো হাত থাকে আর তলা দিয়ে রয়েছে একজোড়া পা? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবলো, ওই যে বালকিষাণকে ডাকছে ইমলি বাবা। বালকিষাণ, বালকিষাণ, বালকিষাণ। শুনলেন সত্যজিৎ রায়ের লেখা খগম গল্পটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।